ওকে, আমরা অন লাইভ। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগতম রাইটার্স ক্লাব বিডির আজকের আড্ডায় আমরা কথা বলবো কিভাবে একজন মানুষ তার আশেপাশের জীবনে কিংবা যে কোনো জায়গায় একজন ভালো পাবলিক স্পিকার হতে পারবে, যাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে, বিশেষত হচ্ছে যে যারা নিউজ টিভি প্রেজেন্টার হতে চায়, কিংবা হচ্ছে যে একটা চমৎকার পরিবেশ যেটা হচ্ছে যে রেডিওতে আমি বেসিক্যালি আমার অনেক পার্সোনালি অনেক ইন্টারেস্টেড, এবং সেজন্য আজকে আমি আড্ডায় জয়েন করেছি। তো আজকে আমরা কথা বলবো কিভাবে ভালো পাবলিক স্পিকার হওয়া যায়, কিভাবে হচ্ছে যে ভালো নিউজ প্রেজেন্টার হওয়া যায়, কিংবা সেই যাত্রাটাতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কি কি করা প্রয়োজন, সবকিছু নিয়ে আজকে আমরা আড্ডা দিব। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন এনআরপি বিডির দুজন সদস্য, সোহাগ ফারদিন অরিন ভাই এবং হচ্ছে যে আর জে মেহেদি ভাই, এবং আমাদের সাথে আছেন বাংলা টিভির নিউজ অ্যাঙ্কর কাজী সাইদ ভাই। সবাইকে অসংখ্য স্বাগতম এবং ধন্যবাদ আজকে আমাদের সাথে এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকেও শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। তো হচ্ছে যে আমাদের সাইদ ভাইয়ের একটু সময় স্বল্পতা আছে, সুতরাং আমরা হচ্ছে যে হয়তো বেশিক্ষণ ওনাকে আমাদের সাথে পাবো না, তবু আমরা যতক্ষণ পাচ্ছি ওনাকে, ওনার কাছ থেকে আমরা আদায় করে নেব বেশ কিছু কথা। এবং আপনাদেরকে জানিয়ে দিই হচ্ছে যে এনআরটিভি থেকে একটি আহ, সাইদ ভাই, আমরা যখন কথা বলবো আমি কাইন্ডলি হচ্ছে যে আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবা, কারণ হচ্ছে যে আপনার মাইক্রোফোনটা অন থাকলে হচ্ছে যে আমাদের কথাগুলো একো হচ্ছে, সুতরাং যখন ভাইয়া কথা বলবেন আমরা আর কেউ কথা বলবো না। আই গেস এই টেকনিক্যাল ডিফিকাল্টিসটা আমরা একটু সবাই একটু মানিয়ে নিতে হবে। আহ, তো হচ্ছে যে আমরা শুরু করব কাজী সাইদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। কাজী সাইদুল ইসলাম ভাই হচ্ছেন বাংলা টিভির একজন অ্যাঙ্কর। ভাইয়ের কাছে হচ্ছে যে আমি জানতে চাইবো যে অ্যাকচুয়ালি আপনার এই যে টিভি প্রেজেন্টিং বা হচ্ছে টিভি অ্যাঙ্করিং এর এই যাত্রাটা আসলে কিভাবে শুরু হলো, বা হচ্ছে যে আপনি কখন থেকে মনে করেছিলেন যে অ্যাকচুয়ালি আপনার সেই জায়গাটায় আপনি একজন আহ ভালো হিসেবে কাজ করতে পারবেন। ভাইয়া আসসালাম, আপনাকেও শুভ সন্ধ্যা। বিষয় হচ্ছে, আমি 2003 সাল থেকে আবৃত্তির সাথে কাজ করি এবং থিয়েটারের সাথে কাজ করি নারায়ণগঞ্জে। আমার বাড়ি নারায়ণগঞ্জ। তো সেখানে আবৃত্তি এবং থিয়েটারে কাজ করার সুবাদে যেটা হয় যে বাচিক শিল্পী হিসেবে কিংবা টেলিভিশনে কাজ করার একটা আগ্রহ থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমি একেবারে ছোট কাল থেকে, অর্থাৎ আমার বয়স যখন 7-8, সেই বয়স থেকেই আমার এই কথা বলার যেই ধরন, কথা বলার যে সৌন্দর্য, কথা বলার যেই টান এবং সুরের যে খেলা, এই বিষয়গুলো খুব টানতো আমাকে। একজন মানুষ যখন খুব সুন্দর করে কথা বলে এবং তার সামনের যেই উপস্থিতি যারা রয়েছেন তারা যখন খুব মানে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে কিংবা আনন্দের দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে দেখে কেমন লাগে, কথাগুলো মিষ্টি মিষ্টি লাগে কেন, এই যে বিষয়গুলো, এগুলো আমাকে খুব টানতো। তো আবৃত্তি করার কারণে আমার কাছে একটা সময় মনে হয়েছে আমি উপস্থাপনা করব, কারণ এই উপস্থাপনার প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। তো তারপরে এই তো উপস্থাপনা থেকে এখন আসলে সংবাদ উপস্থাপক। তবে পাশাপাশি আমি উপস্থাপনাও করি এবং অনেক বেশি করি। চমৎকার। আসলে আপনাদেরকে একটা হচ্ছে যে একটা অফার আপনারা পাচ্ছেন রাইটার্স ক্লাব বিডির পক্ষ থেকে। আমাদের হচ্ছে যে আপনি যদি রাইটার্স ক্লাব বিডির একজন সদস্য হয়ে যদি আপনি হচ্ছে জেনারেল বিডির যে আরজিং বা হচ্ছে যে নিউজ প্রেজেন্টেশন বা হচ্ছে পাবলিক স্পিকিং এর যে কোর্সগুলো আছে সেগুলোতে যদি জয়েন করতে চান, তাহলে হচ্ছে যে আপনি জয়েন করতে পারেন। তাদের যেই কোর্স ফি রয়েছে তার চেয়ে অনেকটুকু ডিসকাউন্টে তারা হচ্ছে যে কেবলমাত্র 1200 টাকায় আপনি এই কোর্সটি পাচ্ছেন রাইটার্স ক্লাব বিডির সদস্য হিসেবে। হচ্ছে যে রাইডার্স ক্লাব বিডি থেকে আপনারা সেই ফর্মটি সংগ্রহ করতে পারবেন এবং সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনারা সেই কোর্সে অন্তর্ভুক্ত হতে পারবেন। আমরা ফিরে যাব কাজী সাইদ ভাইয়ের কাছ থেকে। অ্যাকচুয়ালি ভাইয়া, আপনার কাছে জানতে চাই যে নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য অ্যাকচুয়ালি কোন ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে? পড়াশোনা, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে তাই তো? যেটা বলছিলাম যে সংবাদ উপস্থাপনার যেই প্রফেশন বা পেশা বা নেশা বা টান, যেটাই আমরা বলি না কেন, এটার সাথে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা জড়িত নয়, এটার সাথে আরো অসংখ্য বিষয় জড়িত। এটা একটা একটা বিস্তর ব্যাপার, বিশাল একটা ব্যাপার। আমরা হয়তো অনেকে ভেবে থাকি যে আমি বাংলা পড়তে পারি, আমি শুদ্ধ বাংলা জানি, কিংবা আমি হচ্ছে আমার কথা বলা সুন্দর।
আমি মনে হয় সংবাদ উপস্থাপক হতে পারবো। এখন সংবাদ উপস্থাপনার যে বিষয়গুলো সেটার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচিউরিটি। কেমন? কারণ একজন সংবাদ উপস্থাপক যে খবরটা পড়েন, যে সংবাদটা পড়েন, পরিবেশন করেন, সেটা আহ 8 বছর, 4 থেকে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত শুনে থাকেন। কিংবা একজন একেবারে অশিক্ষিত একজন মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত মানুষও শুনে থাকেন। কিংবা একেবারে গরিব মানুষ থেকে শুরু করে, ভিক্ষুক থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত সবাই কিন্তু শুনে থাকেন মানে সংবাদ যে পরিবেশনা সেটা। সঙ্গত কারণেই এই সংবাদ উপস্থাপনার বিষয়ে প্রথম অনেকগুলো বিষয়ের সাথে একটা মূল বিষয় থাকে, সেটা হচ্ছে ম্যাচিউরিটি। একেবারে এই ম্যাচিউরড একটা মানুষ একটা খবর পড়বে এবং সেই খবর জনগণ বিশ্বাস করবে, এটা বড় কঠিন বিষয়। এ কারণে সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মিনিমাম, পুরুষের ক্ষেত্রে হোক মহিলার ক্ষেত্রে হোক, মিনিমাম গ্রাজুয়েশন হলে ভালো হয়। কিন্তু অনেকে দেখা যায় যে আহ, এমন একটা পরিবেশে বড় হয়, এমন একটা জায়গায় থাকে, বিশেষত ঢাকার ভিতরে যারা থাকে, তাদের কনফিডেন্স লেভেল ভালো থাকে, তাদের শব্দ প্রক্ষেপণ ভালো থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেকে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে পড়ছে, এরকম অনেককে আমরা দেখতে পাই টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করছে। কিন্তু ওই যে শর্ত কিন্তু একটাই, সেটা হচ্ছে ম্যাচিউরিটি থাকতে হবে, অর্থাৎ তার কথা বিশ্বাসযোগ্য মনে হতে হবে। আমি একটা কথা বললাম, আমার কথা কেউ বিশ্বাস করবে না কারণ আমি একেবারে বাচ্চা, এরকম যে সমস্যাটা, সে সমাধানের জন্য আমরা গ্রাজুয়েশনটাই প্রত্যাশা করি। তবে সাধারণত ছেলেদের ক্ষেত্রে মাস্টার্স হলে ভালো হয়, আর মেয়েদের ক্ষেত্রে মিনিমাম ইন্টারমিডিয়েট পাশ করা হতে হয়। তো হচ্ছে যে আমি যেটা একটা সময় ধারণা করতাম যে হচ্ছে যে নিউজ অ্যাঙ্করিং বা হচ্ছে যে টেলিভিশন মিডিয়া কাজ করার জন্য, মানে এরকম নিউজ সেক্টরে কাজ করার জন্য জার্নালিজম ব্যাকগ্রাউন্ডে থাকাটা কি আবশ্যিক কিনা, বা হচ্ছে জার্নালিজমটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকাটা কি কোনো ধরনের এক্সট্রা বেনিফিট হিসেবে দেয় কিনা। প্রশ্ন তো এখানে দুইটা, একটা হচ্ছে আবশ্যিক কিনা আর একটা হচ্ছে এক্সট্রা বেনিফিট দেয় কিনা। কেমন? তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আবশ্যিক কিনা, এটার উত্তর হচ্ছে না, আবশ্যিক নয়। এবং শুধু নিউজ প্রেজেন্টেশন নয়, সাংবাদিকতার সাথে বাংলাদেশে যত জায়গায় যারা কাজ করেন তারা, তাদের বেশির অংশেরই হচ্ছে সাংবাদিকতা নিয়ে কোনো পড়াশোনা নেই। কেমন? কেউ হয়তো ইংরেজিতে মাস্টার্স করা, কেউ হয়তো বাংলায় মাস্টার্স করা, এইরকম বিভিন্ন ধরনের পড়াশোনা করে তারা ফিল্ডে কাজ করে ধীরে 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 আস্তে আস্তে সাংবাদিক হয়ে উঠেছে। সঙ্গত কারণেই সংবাদ উপস্থাপনার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এমন, আমি বলি আমার ভাষায় যে সংবাদ উপস্থাপনাটা হলো অর্ধেক সাংবাদিক আর অর্ধেক হচ্ছে শিল্পী। অর্থাৎ অর্ধেক সাংবাদিকতা সম্পর্কে জানতে হবে এবং অর্ধেক শিল্পী সম্পর্কে জানতে, শিল্পী বোধ থাকতে হবে। তো দুটো মিলিয়ে হচ্ছে সংবাদ উপস্থাপক। এ কারণে জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না, এটা আবশ্যিক নয়, কিন্তু যদি কারো থাকে সেটা তার এক্সট্রা বেনিফিট হিসেবে কাজ করে। কারণ নিউজ সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো সে অনেক ভালো দখল করতে পারে, সে জনগণের ভাষা বুঝতে পারে, সে নিউজ প্রেজেন্টেশনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, সঙ্গত কারণে সে সহজে মানুষের হৃদয়ে পর্যন্ত যেতে পারে। এ কারণে কারো যদি ব্যাকগ্রাউন্ডে জার্নালিজম থাকে, সেটা তাকে এক্সট্রা বেনিফিট দেবে। চমৎকার উত্তর। এবার ধন্যবাদ কাজী সাইদ ভাইকে, চমৎকার ভাবে উত্তর দিলেন। এবার আমি চলে যাব সোহাগ ভাইয়ের কাছে। সোহাগ ভাই, আপনাদের এনআরপিপিডির কথা শুনেছি আমরা। আপনারা হচ্ছে যে পাবলিক স্পিকিং বা হচ্ছে যে আহ, আপনারা ট্রেনিং করিয়ে থাকেন, কোর্স করিয়ে থাকেন। তো এই এনআরপিপিডির অ্যাকচুয়ালি যাত্রাটা কিভাবে শুরু হলো এবং আপনাদের কাজকর্মটা এখন বর্তমানে কিভাবে চলছে? ধন্যবাদ ফুহাদ, তোমাকে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে যখন এনআরপিপিডি স্টার্ট করব, তার কিছুদিন আগে চিন্তা করলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই নিউজ প্রেজেন্টার হতে চায়, বা আরজে হতে চায়, বা পাবলিক স্পিকার হতে চায়, বা প্রেজেন্টেশনে ভালো করতে চায়। বাট তারা তেমন কোনো গাইডলাইন পায় না, বা কিভাবে হতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়, কোন ওয়েতে গেলে সে ভালো করতে পারবে বা সে হতে পারবে নিউজ প্রেজেন্টার, আরজি কিংবা পাবলিক স্পিকার, জানে না। অনেকেই কোনো কিছু জানে না, বাট হতে চায়। সো তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্যই আমাদের এই এনআরপিপিডি,
এনআরপিবিডির ফুল মিনিং হচ্ছে নিউজ প্রেজেন্টার, আরজি এন্ড পাবলিক স্পিকার অফ বাংলাদেশ। আর টোটাল যদি মিলিয়ে আমি বলি, এক কথায় প্রেজেন্টেশন স্কিলস বিল্ড করাই এনআরপিবিডির কাজ। সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করেছি যে এরকম একটা অর্গানাইজেশন করতে হবে, সে থেকেই যাত্রা শুরু এনআরপিবিডির। চমৎকার। তো এখন বর্তমানে আপনারা কি অনলাইন কোর্স করাচ্ছেন নাকি হচ্ছে যে কোনো ধরনের অফলাইন সেগমেন্ট চলছে আপনাদের? অ্যাকচুয়ালি এটা সম্পর্কে, কোর্স সম্পর্কে আমি বলি, আসলে আমরা কোনো কোর্স করানোর উদ্দেশ্যে এনআরপিবিডি স্টার্ট করিনি। আমাদেরকে অনেকেই ঢাকার বাইরে যারা থাকে বা অনেকেই প্যান্ডামিকের কারণে নিউজ প্রেজেন্টেশন কোর্স করতে পারে না, কিংবা অনেক টাকা বেশি লাগে, সেই জন্য করতে পারে না। তো তাদেরই জন্য, তাদের রিকোয়েস্টের কারণে তারা আমাদের এই উদ্যোগটা নেওয়া যে একেবারে ন্যূনতম একটা ফি দিয়ে যেন আমরা এটা প্রোভাইড করতে পারি, তারা যেন সঠিক একটা গাইডলাইন পায়, আর সেই গাইডলাইনের মাধ্যমে তারা যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে তারা যেন অর্জন করতে পারে। সেই জন্যই এই কোর্সের আয়োজন, অ্যাকচুয়ালি আর বেশি কিছু না। চমৎকার। আপনারা হচ্ছে যে রাইটার্স ক্লাবের এই লাইভ ভিডিওর ডিসক্রিপশন আমি পরে অ্যাড করে দিচ্ছি, আপনারা যে গুগল ফর্মটি দেওয়া হবে সেটা পূরণ করলে কেবলমাত্র 1200 টাকায় এই কোর্সে এনরোল করতে পারবেন, এবং চমৎকার কিছু মানুষ, সোহাগ ভাই, তারপর হচ্ছে মেহেদী ভাইদের মতো চমৎকার কিছু বক্তা, যারা হচ্ছে যে এরকম এসব ফিল্ডে মানুষদেরকে ট্রেনিং দিয়ে থাকে, তাদের কাছ থেকে ইন হ্যান্ড ট্রেনিং নিতে পারবেন, যেটা পরবর্তীতে আপনি যদি নিউজ প্রেজেন্টেশন বা হচ্ছে যে আরজি হিসেবে কাজ করতে চান, শুধুমাত্র সেটা ক্ষেত্রে না, বরঞ্চ অনেক কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস, এসব ক্ষেত্রেও ডেভেলপমেন্টে অনেক সাহায্য করবে। এবার আমি চলে যাচ্ছি আর যে মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে রেডিওতে আপনার আশাটা কিভাবে এখন, সেই যাত্রাটা, গল্পটা যদি আমরা একটু সংক্ষেপে শুনি। ধন্যবাদ ভাই আপনাকে, এবং তার পাশাপাশি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে শুনছে, তাদের সবাইকে। ওকে, সেটা হচ্ছে যে আসলে রেডিওতে জাস্ট ফ্রেন্ডদের, আমার অনেক বন্ধু ছিল যাদের সাথে অনেক বেশি আমাদের কথা বলা হতো, অথবা আমার স্কুল কলেজে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, তো সেখানে বিভিন্ন ধরনের যেই প্রোগ্রামগুলো হতো সেখানে অ্যাঙ্করিং করতাম মাঝে মাঝে। তো তার ফলশ্রুতিতে যেটা হয় যে অনেক মানুষই আমাকে বলতো যে মেহেদী, তুমি তো চাইলে আর্টিং করতে পারো, তোমার সেই ভয়েস আছে, বা তোমার মাঝে একটু হলে পটেনশিয়ালিটি আছে, যেটার কারণে আসলে তুমি হয়তো আর্টিং করে ভালো করতে পারবে। তো সেইটার ফলশ্রুতিতেই আসলে হুট করে মাথায় আসা যে আচ্ছা, ট্রাই করে দেখি কি হয়, আমি তো অতটা পারি না বা বুঝি না। দেন তারই ফলশ্রুতিতে দেখা গেছে যে একটা পর্যায়ে এই এনআরপিবির সাথে যুক্ত হলাম। দেন সাইদ ভাইয়া সহ আরো অনেক মানুষ ছিলেন যাদের মানে কথা শুনে সত্যিকারের অর্থে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে আমি। কারণ এত সুন্দর করে কথা বলাটা আসলে একটা স্কিল আমি মনে করি। কারণ নিজেকে উপস্থাপন করার মাঝে, প্রেজেন্টেশনের মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করে নিজের মাঝেও। আর যারা আমাদের শ্রোতা থাকেন বা যারা আমাদেরকে দেখেন, তারাও একটা মানে আলাদা ধরনের প্রশান্তি অনুভব করে যে কিভাবে আমি শুনছি। তো সেই কারণেই আসলে আস্তে আস্তে আমার আজকে আমি এই স্টেশনে আছি, অর্থাৎ সিডিএফএম 96 এ আছি একজন আরজি হিসেবে। খুবই নতুন আমি, ইভেন আমার খুবই অল্প সময় আসলে এখানে আসা। আমি আজকে যেখানে ইন্টারভিউতে এসেছি, এটাই আমার জন্য আসলে অনেক বড় কিছু মনে হচ্ছে যে সাইদ ভাইয়া বা অরুণ ভাইয়াদের মতো মানুষের সাথে আমি এখানে বসে আছি। এই তো ভাইয়া, সংক্ষেপে। চমৎকার ব্যাপার। হচ্ছে যে আমি পার্সোনালি রেডিওতে আমার অনেক ইন্টারেস্ট। আমি বেশ কয়েকটা জায়গায় হচ্ছে যে দেখেছিলাম যে একটা রেডিও শো ক্রিয়েট করতে কি পরিমাণ একটা হ্যাসেলের শিকার হতে হয়, স্পন্সর ম্যানেজ, তারপর হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সবকিছু মিলে একটা বড় প্রোডাকশনের ব্যাপার থাকে। তো হচ্ছে যে মেহেদী ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে এই প্রোডাকশনের যে বড় একটা হ্যাসেল আপনারা হচ্ছে যে রেডিওতে, সেটা কিভাবে অ্যাকচুয়ালি ফেস করে থাকেন? প্রোডাকশনের বড় হ্যাসেল বলতে আসলে আপনি কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এটা যদি আরেকটু ক্লিয়ার করতেন প্রশ্নটা প্লিজ। অ্যাকচুয়ালি মিডিয়া ইন্ডাস্ট্রি চলে হচ্ছে যে স্পন্সরশিপ, অ্যাডভার্টিজমেন্ট এসবের উপর ভিত্তি করে। তো হচ্ছে যে এই জাতীয় কাজগুলোতে আপনাদের কি পরিমাণ হ্যাসেলের শিকার হতে হচ্ছে? আসলে এই সাইট গুলো থেকে আমাদের প্রধান যে লক্ষ্যটা থাকে যে আমরা যেমন একটা শো, যে কোনো ধরনের, যেমন আমি প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত করি লাইফ ইজ বিউটিফুল। তো আমাদের এখন মাথায় কনসেপ্ট থাকে যে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে কিভাবে ডিজাইন করলে আমরা বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন ব্র্যান্ডের কাছে আমাদের এই শোটাকে সেল করতে পারবো। অর্থাৎ আমাদের বিভিন্ন সময়ে, বিভিন্ন ফাঁকে, বিভিন্ন যখন আরডিসি যায় বা গানের ফাঁকে ফাঁকে যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যায়, সেগুলো সম্পর্কে আমরা বলতে পারবো যে এই ওয়েতে যদি আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করি আপনাদের এই বিষয়গুলো, তাহলে আপনারা অনেকভাবে লাভবান হতে পারবেন।
তো এটা নিয়ে হ্যাসেলের কথা বললে বর্তমানে কোয়ালিটি কিন্তু বাংলাদেশে ফল করছে বা অনেক ক্ষেত্রে কিন্তু করেছে, যেটা আসলে আমরা অপ্রিয় সত্যি কথা। তো সেটার কারণেই আসলে আমি জাস্ট বলবো যে আমাদের কোয়ালিটি ফুলের জায়গা থেকে আমরা পিছিয়ে, যেটার কারণে আমাদের বিভিন্ন ব্র্যান্ড গুলো আমাদের কাছে প্রপার ওয়েতে আসতে পারছে না, বা ওরা ওইভাবে আস্থাবান হতে পারছে না যে আমি যদি এই শোতে যাই বা এই রেডিও স্টেশনে যাই তাহলে আমি আমার যে প্রমোশন মেনলি যেটা দরকার বা প্রয়োজন সেটা আমি করতে পারবো। তো এটাই যে আমাদের উচিত হবে কোয়ালিটিফুল কিছু একটা করা বা ডিজাইন করা প্রোগ্রামগুলো, যাতে করে আমাদের যেই ব্র্যান্ড গুলো আছে স্পন্সরশিপের জন্য যারা বসে আছেন, সত্যি কথা অনেক ব্র্যান্ডই আছেন যারা এই ধরনের প্রোগ্রাম চান যাদের উপর ভিত্তি করে ওরা ওদের প্রমোশন গুলো চালাতে পারবে। থ্যাংক ইউ মেহেদী ভাই। এবার ফিরে যাব কাজী সাইদ ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে হচ্ছে যে পাবলিক স্পিকিং এর ভয় কাটানোর উপায় কি। আপনি যেহেতু হচ্ছে যে নিউজ প্রেজেন্টিং এ আছেন, নিউজ অ্যাঙ্করিং এ আছেন, সুতরাং আপনার মধ্যে অবশ্যই পাবলিক স্পিকিং, তারপর হচ্ছে যে সব নার্ভাসনেস কাটিয়ে ওঠার এই প্রক্রিয়াগুলো পার করে এসেছেন। তো হচ্ছে যারা একদম নতুন আর কি, প্রচন্ড ভয় পায় মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে, লেট অলোন টিভিতে গিয়ে ক্যামেরার সামনে বসে কথা বলাটা, সেটা তো আরো বড় একটা আহ সাহসের ব্যাপার। তো এইসব ভয় কাটিয়ে ওঠা বা নার্ভাসনেস কাটিয়ে ওঠার অ্যাকচুয়ালি কি উপায় বলে আপনি মনে করেন? মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। বললাম যে জড়তা কমাতে গেলে তো সাহসী হতে হবে, কথা বলার স্পর্ধা দেখাতে হবে, ভুল ভাল করতে হবে। কেউ যদি ভুল না করে তাহলে কেউ শিখতে পারবে না। এখন আমি যদি নিজেকে জড়সড় মনে করি, আমি যদি নিজেকে গুটিয়ে রাখি, আমি যদি এটা ভাবি যে আমি যদি এটা বলছি এটা ভুল হয়ে যাচ্ছে, এরকম ধরনের ভয় যদি ভিতরে কাজ করে, তাহলে আমার দ্বারা কোনোদিনও পাবলিক স্পিকার হওয়া সম্ভব নয়। আমাকে অনেক সময় অনেক বেশি কথা বলতে হতে পারে, অনেক সময় কেউ হয়তো বাচালও বলতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, মানে সবকিছুর একটা ন্যাচারাল ওয়ে আছে, অর্থাৎ মানে বাংলা বললে তো মানুষ অনেক কঠিন হয়ে যায়, ইংরেজি শব্দটা ব্যবহার করলাম। অর্থাৎ প্রাকৃতিক ভাবে কিছু পদ্ধতি আছে, কিছু পথ আছে, সেই পথের ভিতর দিয়ে আগাতে হবে। যেমন কেউ যদি সবার সামনে একজন উপস্থাপক হিসেবে কাজ করতে চায় যে কোনো জায়গাতে, সেটা অনুষ্ঠানের উপস্থাপনা হোক কিংবা নিউজ প্রেজেন্টেশন হোক, সংবাদ উপস্থাপনা হোক বা অন্য কিছু হোক, তাকে উপস্থাপনার ভিতর দিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার সাজেশন। উপস্থাপনার ভিতর বলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি কিভাবে এসেছেন, সরি, তাহলে আমি বলবো যে আমি আমার জীবনে অন্তত পক্ষে 100 থেকে 150 উপস্থাপনা করেছি, অনুষ্ঠান উপস্থাপনা করেছি বিনামূল্যে, অর্থাৎ ফ্রিতে। অনেক দূরের একটা জায়গাতে একটা অনুষ্ঠান হবে, আমি যে বসে থাকতাম, ভাই আমি অনুষ্ঠানটা উপস্থাপনা করতে চাই, আমার খুব শখ। তো টাকা তো দেওয়ার পরের কথা, মানে আমি নিজে রিকোয়েস্ট করে তাদেরকে অনুরোধ করে বলতাম যে ভাই আমাকে একটা সুযোগ করে দেন, আমি অনুষ্ঠানটা উপস্থাপনা করতে চাই। তো এটা বলার কারণ হলো এই, যে কেউ যদি কথা বলতে আসলেই চায়, সুন্দর করে কথা বলতে শিখতে চায়, পাবলিক স্পিকার হতে চায়, আরজে হতে চায়, তাহলে আমার মনে হয় তাকে আগে নিজে নিজে কথা বলতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, আয়নার সামনে কথা বলতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের সাথে অনেক ধরনের গল্প ভাবতে পারে, সেই নিজেকে গল্প শোনাবে, আবার সেই হচ্ছে তার শ্রোতা হবে। অর্থাৎ একই সাথে সে মাল্টিপল রোল প্লে করতে পারে, অনেক ধরনের চরিত্র অভিনয় করতে পারে। কেমন? এরপরে যে বিষয় সেটি হচ্ছে যে আমি যেটা বললাম যে সুযোগের জন্য অপেক্ষায় থাকতে হবে বিভিন্ন জায়গাতে, যাতে সুযোগ নেওয়া যায়। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আমি যে শব্দগুলো প্রয়োগ করছি, আমি যে শব্দগুলো জানি, সেগুলোর একটা ব্যবহার করছি, সেই জিনিসগুলো দর্শক কিভাবে নিচ্ছে। প্রথমে নিজের কান কি করে নিচ্ছে, তারপর হচ্ছে দর্শক কি করে নিচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কেউ এগিয়ে যায় প্রাথমিকভাবে, তাহলে হচ্ছে সে আগাতে পারবে। দ্বিতীয় যে ব্যাপার সেটা হলো, মানুষ 70% শুনে বা দেখে শিখে। আমি পড়াশোনা করে যতটুকু শিখবো তার অনেক বেশি শিখতে পারবো অন্যকে দেখে। অর্থাৎ অমুক লোক কি করে এটা করলো, ও কিভাবে কথাটা বললো, সেটা আমাকে খেয়াল করতে হবে। যেমন দুঃখ প্রকাশ করছি, বারবার কাশি আসছে। যেমন আমি একটা স্টিলের একটা বিজ্ঞাপন আমরা দেখি, বিএসআরএম নিশ্চিত করে সেরা মান, সেরা ভবিষ্যৎ। এই যে একটা জায়গায় একটা বিজ্ঞাপনের ভয়েস আসলো, একজন ভয়েস আর্টিস্ট হিসেবে আমার কান সেটা নিয়ে নিল, যে কি করে আসাদুজ্জামান নূর বললেন, নিশ্চিত করে সেরা মান, এভাবে বললো, তাই না?
তো এরকম খেয়াল করতে হবে, অর্থাৎ যারা এই মুহূর্তে টেলিভিশন মিডিয়া বিভিন্ন জায়গায় কথা বলছেন, ইভেন সুন্দর করে কথা বলছেন, ভালো উপস্থাপক, তারা কি করে বলছেন, কোন ভঙ্গিমায় বলছেন, কোন শব্দ চয়নে বলছেন, কোন শব্দের ব্যবহারে বলছেন, এইভাবে অনুসরণ করতে হবে। আমার কাছে মনে হয় দুইটা জিনিস কেউ যদি করে থাকে তাহলে সে, আশা করি, শিখতে পারবে ভালোভাবে এবং তার জড়তা কমে যাবে। তো ভাইয়া আমি আপনার কাছে জানতে চাই, যারা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি কি সেখানে কি যারা নিউজ প্রেজেন্টার হচ্ছে তাদের কি সরাসরি সেখানে দেওয়া হচ্ছে, নাকি হচ্ছে যে নিউজ চ্যানেলগুলোতে আগে বিভিন্ন স্টাফ রিপোর্টার বা হচ্ছে যে অন্যান্য এডিটর হিসেবে কাজ করার পর ধীরে ধীরে পদোন্নতি হয়ে নিউজ অ্যাঙ্কর হিসেবে তারা হচ্ছে জয়েন করে থাকে? আসলে রিপোর্টার আর প্রেজেন্টার এটা হচ্ছে সম্পর্কিত, বাট মানে দুইটা কিন্তু এক বিষয় নয়। কেমন? রিপোর্টিং হচ্ছে, মানে আমি বলি, মানে আমি জার্নালিজম নিয়ে পড়ছি, আমি জানি, আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে যারাই হচ্ছে সাংবাদিকতার সাথে, সংবাদের সাথে কাজ করে তারা সবাই সাংবাদিক। কেমন? একজন ভিডিও এডিটরও সাংবাদিক হতে পারে, একজন অডিও যিনি কাজ করেন তিনি হতে পারেন, ক্যামেরাম্যান হতে পারেন। কিন্তু একজন রিপোর্টার, উনি সাংবাদিক এবং রিপোর্টার, অর্থাৎ উনি রিপোর্ট করছেন, অর্থাৎ খবরটা সংগ্রহ করছেন। সো রিপোর্টার এবং প্রেজেন্টারের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু তারা এক নয়। একজন প্রেজেন্টার শুধু প্রেজেন্ট করছেন, আর রিপোর্টার খবরটা সংগ্রহ করছেন। এখন এই সময় এসে বিবিসি বা বিশ্বের নামকরা নিউজ চ্যানেলগুলো যেটা করে, যে যিনি খবরটা সংগ্রহ করেন, চেষ্টা করেন তাকে দিয়েই খবরটা পড়ানোর, বা তাকে, যেটা হয় খবরগুলো অনেক বেশি জীবন্ত হয়, অনেক বেশি তরতাজা হয়, অনেক বেশি আকর্ষণীয় হয়। কেমন? তো এই হচ্ছে বিষয়। তো প্রেজেন্টেশনের জায়গাটা আলাদা, এডিটিং এর জায়গাটা আলাদা, এবং রিপোর্টিং এর জায়গাটা আলাদা, অর্থাৎ তিনটা আলাদা আলাদা জায়গা। মূল জায়গা হচ্ছে নিউজ, কিন্তু তার শাখা প্রশাখা আছে, অর্থাৎ অসংখ্য অসংখ্য পদের কম্বিনেশন হলো সংবাদ। আমি ছোট্ট করে এক্সাম্পল দিই, যেমন যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলো, একটা উৎসব, আমরা জানি যে ওইখানে এই ঘটনাটা ঘটবে, যে প্রেস ক্লাবের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এই সোর্স থেকে আমাদের রিপোর্টারের কাছে খবরটা আসলো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো তারপরে যেটা হয়, ক্যামেরাম্যানকে নিয়ে সেই রিপোর্টার চলে যায়, ক্যামেরাম্যান সেটা ধরে এবং রিপোর্টার তার প্রশ্ন, তার জানার বিষয়গুলো জানার চেষ্টা করেন। সেখান থেকে সেই খবরটা তিনি এনে জমা দেন। কোথায় জমা দেন? নিউজ সেকশনে। সেখানে এডিটর যিনি থাকেন, বা এডিটের দায়িত্ব যিনি থাকেন, রুম এডিটর হোক বা অন্য জায়গায় হোক, তারা সেই খবরটাকে এডিট করেন। শব্দ চয়ন থেকে শুরু করে অনেক বিষয় থাকে। একই সাথে ক্যামেরাম্যান যেটা ভিডিও করে নিয়ে আসলেন, সেটা ভিডিও এডিটর এডিট করে ওই খবরের সাথে সংশ্লিষ্ট ঠিক যেরকম ভাবে করা দরকার সেভাবে উনি এটা তৈরি করে দেন। এটা কে করে? ভিডিও এডিটর করে। এই টোটাল জিনিসটাকে আবার প্রোডাকশন যে টিম আছে, অর্থাৎ প্রডিউসার যারা আছে, তারা এই টোটাল সিস্টেমটাকে একসাথে করে ডেলিভার করে। যখন একটা জায়গায় স্টোর করা হয়, যখন প্রেজেন্টার লিঙ্ক পড়ে, তারপরে সেই খবরটা, অর্থাৎ এডিটর কর্তৃক এডিট করা যে খবরটা, সেটা তারা পড়ে, এবং ভিডিও এডিটর কর্তৃক যে এডিট করা বিষয়টা রয়েছে সেটা, অর্থাৎ ভিডিওটা, সেটাকে প্রচারিত হয় ওই লিঙ্কের সাথে সংশ্লিষ্ট করে। অর্থাৎ এটা একটা কমপ্লিট প্রোডাকশন, এবং প্রোডাকশনের বিভিন্ন শাখা উপশাখার টিম রয়েছে। এটা আমি যেটা বোঝাতে বললাম সেটা হচ্ছে, সংবাদ উপস্থাপক আর রিপোর্টার এক জিনিস নয়, টোটালি আলাদা। বাট অনেক ক্ষেত্রে একজন লোকই দুইটা রোল পালন করে থাকেন। আমি মনে হয় কথাটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ কাজী সাইদ ভাই। এবার আমি আবার চলে যাব সোহাগ ভাইয়ের কাছে। একটা প্রশ্ন এলো যে স্টেজে গেলে আমাকে, আমি লো ফিল। একটু একটু ইয়ে করছি, ইন্টারাপ্ট করছি, আমাকে একটু যেতে হবে, কারণ আমার 10টা নিউজ, আমাকে একটু প্রস্তুত হতে হবে। যদি অনুমতি আচ্ছা পাই তাহলে আমি একটু আচ্ছা। বিদায় নিতে চাই। সোহাগ। তো আমাদের কাজী সাইদ ভাই একজন ব্যস্ত মানুষ। ওনার আবার হচ্ছে যে আবার নিউজ আছে 10টার দিকে হচ্ছে, তো ওনাকে আবার প্রস্তুতি নিতে হবে। সুতরাং ভাইয়াকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। চমৎকার কিছু কিছু শিখতে পারলাম আমরা আজকে ভাইয়ের কাছ থেকে। তো ভাইয়া যাওয়ার আগে শেষবার মতো যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান যে যারা হচ্ছে যে নিউজ অ্যাঙ্করিং করতে চায় বা হচ্ছে যে নিউজ প্রেজেন্টার হতে চায়, তাদের অ্যাকচুয়ালি এখন থেকে তারা কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারে, কোনো ধরনের কোর্স বা হচ্ছে যে কোনো কিছু, এনিথিং? বিষয় হচ্ছে, সংবাদকে ভালোবাসতে হবে। যদি কেউ সংবাদ উপস্থাপক হতে চায় তাহলে ভালোবাসা থাকতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর আমি আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে যে, আমি হঠাৎ এসে গরম ভাত খেলাম আর বসে পড়লাম সিটে, এই ধরনের প্রেজেন্টার, এদেরকে আমরা প্রেজেন্টার বলি না।
কেমন এদেরকে আমরা আসলে মানে খারাপ কিছু তো বলতে পারি না, মানে এদেরকে আমরা আসলে একটু ছোট করেই দেখি আসলে। কারণ এটা একটা প্রফেশন, ভালোবাসার জায়গা এবং প্রফেশন। সঙ্গত কারণে কেউ যদি এখানে আগ্রহী থাকে তাহলে তাকে তৈরি হতে হবে, তৈরি হয়ে আসতে হবে। কেমন? এবং তৈরি হতে সময় লাগবে। এই বিষয়গুলো তৈরি হতে ১ দিন ২ দিনের বিষয় না, এটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু কেউ যদি কোথাও কোথাও থেকে কোনো কোর্স করে বা এই সংশ্লিষ্ট বিষয়গুলো সে জানার চেষ্টা করে, তাহলে যেটা হয় যে তার একটা ধারণা তৈরি হয় যে আমি এই পথ দিয়ে আগাবো, এই রাস্তা দিয়ে আগাবো, এইভাবে আগাবো। এখন আমি বসে আছি মৌচাকে, এখন আমার মনে হলো যে আমি একটু মগবাজার যাব। এখন মগবাজার যেতে যদি আমি সেই মতিঝিল ঘুরে, গুলিস্তান ঘুরে, সেই ঢাকা ইউনিভার্সিটির ওদিক দিয়ে ঘুরে এইভাবে যদি আসি, ফার্ম গেট হয়ে আসি, তাহলেও আসা যাবে। আবার মৌচাক থেকে যদি আমি সোজা হাঁটা শুরু করি, হয়তো দেখা যাবে আমি ৫-৬ মিনিটের মধ্যে হেঁটেই বা ১০ মিনিটের মধ্যে হেঁটেই আমি চলে গেলাম মগবাজারে। এখন আমি কোন পথে যাব, আমি কি করব, এটা তো আমার বিষয়। তো এটা আমি এই জন্য বললাম, কেউ যদি সংবাদ উপস্থাপনা বা এই সংশ্লিষ্ট বিষয়ে আসলেই আসতে চায় এবং তার যদি কোনো ধারণা না থাকে এটা সম্পর্কে, অর্থাৎ তার যদি স্ট্রং কোনো অবস্থান না থাকে, তার যদি ওইরকম কোনো আশেপাশের লোকজন যারা এসব জানে তাদের এরকম না থাকে, সেক্ষেত্রে সে কি করবে? তাকে অবশ্যই সংবাদ উপস্থাপনার কোর্স করতে হবে। তাহলে মগবাজারের রাস্তা হেঁটেই ১০ মিনিটে যাওয়া যাবে, গাড়ি দিয়ে ৩০ মিনিট ঘোরা লাগবে না। এটা হচ্ছে কথা। তো এই কারণে কেউ যদি না জেনে থাকেন তার অবশ্যই কোর্স করা উচিত। সেটা অনলাইন কোর্স হোক, সরাসরি হোক, যেভাবেই মানে সম্ভব কোর্সগুলো করা উচিত। জেনে বুঝে শুনে তারপরে আসা উচিত। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমাদের সাথে যুক্ত ছিলেন কাজী সাইদ ভাই, তিনি বাংলা টিভির একজন নিউজ প্রেজেন্টার। ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝ থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের যারা রাইটার্স ক্লাব বিডি আছে, সদস্য আছেন এবং যারা এই লাইভটি এই মুহূর্তে দেখছেন, তাদের সবার বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন তারা আজকে আপনার কাছ থেকে পেয়েছে। ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। জি, ভালো থ্যাংক ইউ থাকবেন, সবার জন্য কাজী ভাইয়া, শুভকামনা কাজী ভাইয়া। এবং এনরবিটির জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। ভাই আমার আমরা কথা বলছিলাম কাজী সাইদ ভাইয়ের সাথে। কাজী সাইদ ভাই একজন ব্যস্ত মানুষ, ওনার টেলিভিশন শো আছে কিছুক্ষণ পর, সুতরাং ওনাকে এই ব্যস্ততম সময়ের মাঝে চলে যেতে হবে। তো এবার আমি আবার ফিরে যাব সোহাগ ভাইয়ের কাছ থেকে, যে প্রশ্নটা একটু আগে পড়েছিলাম, যে স্টেজে গেলে লো ফিল করি, ভয় লাগে মঞ্চ ভীতি কাটানোর আসলে উপায়টা কি? কোনো শর্ট টেকনিক আছে কিনা, কিংবা হচ্ছে যে কোনো লং টেকনিকই বা আছে কিনা? অ্যাকচুয়ালি শর্ট এবং লং টেকনিক, সব টেকনিকই আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি টেকনিকটা অ্যাপ্লাই করতে চাই কিনা। মানে মাই কোশ্চেন টু অল অফ ইউ, আমরা কি সেই টেকনিকটা অ্যাপ্লাই করতে চাই কিনা। টেকনিক অ্যাপ্লাই করলে আমরা সাকসেসফুল হবই। সাপোজ আপনি একটা প্রেজেন্টেশন দিতে যাবেন, কোন একটা স্টেজে উঠবেন, কিছু কিছু কাজ আছে আপনাকে করতে হবে। অ্যাকচুয়ালি নার্ভাস, ভয়, এটা সবার মধ্যেই কাজ করে। সেক্ষেত্রে কতটুকু বেশি আর কম, কতটুকু ডিফারেন্ট, কারো কারো অনেক বেশি কাজ করে, কারো কারো অনেক কম কাজ করে। আপনার স্বাভাবিক যে ভয়টা পান, সেখান থেকে আপনি অনেকাংশে কমিয়ে নিতে পারেন যদি আপনি কিছু কিছু কাজ করেন। যেমন ধরেন, আপনার কি টপিক নিয়ে আপনি কথা বলবেন স্টেজে গিয়ে, সেই টপিকটা সম্পর্কে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া, এটা আপনি ফার্স্ট করলেন। সেকেন্ড, আপনার যখন সেশন স্টার্ট হবে, সেই স্টার্ট হওয়ার ঠিক আগে যে স্টেজে আপনি উঠে দাঁড়াবেন, সেই স্টেজটাকে একটু ঘুরে দেখে আসলেন। আর ঘুরে দেখে আসলে যেটা হবে যে আপনার ওই জায়গাটা পরিচিত হয়ে যাবে, এবং আপনি সেই জায়গাটা যখন সেকেন্ড টাইম যাবেন, ফার্স্ট টাইম থেকে একটু কমই নার্ভাস হবেন, যে আমি তো এই জায়গাটা চিনি, আমি তো এই জায়গাটাতে এসেছি। সো এটা হচ্ছে সেকেন্ড ট্রিক। আর থার্ড ট্রিক হচ্ছে, আপনি যখন স্টেজে যাবেন ঠিক তার 5 মিনিট আগে ওয়াশরুম তো আছে, তাই না? ওয়াশরুমে গিয়ে আপনি ডিপ ব্রেথ নেবেন অনেকবার। 1 2 3 4 নিবেন, একটু থামবেন, 1 2 3 4, আবার নিঃশ্বাসটা ছাড়বেন। এইভাবে করে 5 7 বার আপনি যখন নিঃশ্বাসটা নিবেন, ডিপ ব্রেথ নিবেন, তখন আপনার মধ্যে একটা স্থিরতা কাজ করবে। আশা করি আমি আরো অনেক ট্রিক আছে, এই কয়েকটা ট্রিক অবলম্বন করলে আপনার মধ্য থেকে অনেক নার্ভাসনেস চলে যাবে। আর আরেকটা হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে যেটা আমি বলবো, আপনি যখন প্রস্তুতি নিতে যাবেন, আপনি 3টা ওয়েতে এখন মডার্ন যারা প্রেজেন্টেশন করায় বা প্রেজেন্টেশন ক্লাস নেয়, আমি যেহেতু টোস্ট মাস্টার্স এর ব্যাকগ্রাউন্ড
আমি গুলশান টোস্টমাস্টার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি কিছুদিন হয় আমি একটু অনিয়মিত, বাট আমি আবারও নিয়মিত হব, কারণ টোস্টমাস্টার্স থেকে আমি অনেক কিছু শিখেছি। সো ওখানে যেটা বলে যে আপনি যখন প্রস্তুতি নিতে যাবেন, আপনি 3টা ওয়েতে প্রস্তুতি নিতে পারবেন। 3টা ওয়েতে প্রস্তুতি নিলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন। প্রথমত হচ্ছে যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে, সবাই এটা জানি, আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন আমরা নিজেদেরকে দেখতে পাই। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা প্রেজেন্টেশন করলাম, আমি যখন কথা বলি আয়নার সামনে যে ব্যক্তিটা আছে, তার মানে আমি আছি, সেও কথা বলে, সেও হাত নাড়ায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি, আপনার ক্যামেরা আছে মোবাইলে, হ্যাঁ, আপনি একটু ভিডিও করেন না। একবার ভিডিও করেন, যখন আপনি ভিডিও করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভুলটা হয়েছে। আয়নার সামনে দাঁড়ালে তো অ্যাকচুয়ালি আপনি নড়ছেন, আয়নাও নড়ছে, আয়নার ভিতর মানুষটাও নড়ছে, মানে আয়নার ভিতরে যে আপনি আছেন সেটাও নড়ছে। তো তখন কিন্তু আপনি কিন্তু মানে ভালোভাবে বুঝতে পারেন না। বাট আপনি যখন মোবাইল দিয়ে রেকর্ড করবেন তখন কিন্তু আপনি নেক্সট টাইম আপনাকে একদম স্পষ্ট করে দেখতে পাচ্ছেন আপনার পারফরমেন্সটা কেমন হচ্ছে। দেন আপনি সেটাকে কারেকশন করে 5 মিনিট পর আবার সেম প্রেজেন্টেশনটা আপনি দিতে যান, আপনার প্রথম যে প্রেজেন্টেশনটা তার থেকে অনেক ভালো হবে। এভাবে 3-4 বার 5 বার করেন, প্রত্যেকটা বারই আপনার ইমপ্রুভমেন্ট হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। দেন এটা করার পর আপনার ফ্যামিলি সবার, বা ফ্যামিলি মেম্বার, ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, তাদের সামনে আপনি একটু প্রেজেন্টেশন দেন না, তাদেরকে বলেন না যে কেমন হয়। দেখবেন এটা করার পর আপনার প্রস্তুতিটাও, প্রিপারেশনটাও অনেক বেশি ভালো হবে, প্লাস আপনার ভয়টাও কাটবে। সো সো এই কয়েকটা পথ অবলম্বন করলে, আরো অনেক সিস্টেম, আরো অনেক পদ্ধতি আছে, বাট এই কয়েকটা পথ অবলম্বন করলে আমার বিশ্বাস আপনার খুব দ্রুত আপনার নার্ভাসনেস কেটে যাবে। থ্যাংক ইউ। চমৎকার সাজেশন। অবশ্যই যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখছেন তাদের নার্ভাসনেস কাটানো বা হচ্ছে যে মঞ্চভীতি কাটানোর ক্ষেত্রে আহ, এই কাজগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা চলে যাবো আরজি মেহেদী ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি তো হচ্ছে যে এনআরপিবিডির সাথে জড়িত আছেন, তো আপনার কাছে কি মনে হয় যে অ্যাকচুয়ালি অনলাইন কোর্সটা আসলে মানুষদের ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে? এটা কি আসলেই হেল্পফুল হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড বলাটা, কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে জিনিসটা আসলে কিছুটা হলে কঠিন। কারণ আমরা কিন্তু এই অনলাইন কোর্স বা আমাদের ক্লাসই বলি না কেন, আমরা কিন্তু এগুলোর সাথে অতটা অভ্যস্ত নই। তো যে কারণে হয়েছে যে আহ, আমরা যে এই ধরনের কোর্সটার কথা বলছি, এখানে আসলে ভয়েস অনেক ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি যে আমার যে ইনস্ট্রাক্টর, সে যে কথাটা বলবে তার শব্দটা কিন্তু আমাকে প্রপার ওয়েতে শুনতে হবে। আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা হোক, আদার ব্যবস্থা হোক, অতটা কিন্তু ভালো নয় অন্যান্য কান্ট্রির তুলনায়। ভালো যতটা আপডেট হয়েছে, বাট অন্যান্য কান্ট্রির তুলনায় অতটা ভালো নয়। তো যে কারণে আমাদের জন্য বিষয়টা একটু কঠিন। কিন্তু এই যে করোনাকালীন সময়ে আমরা সবাই বাসায় আছি, বা বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের বাসায় কাটে, তো এই সময়টাতে যদি আমরা এই ধরনের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি বা এই ধরনের কোর্স গুলো যদি করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জায়গাটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। আর একটু আগে সাইদ ভাইও কিন্তু অনেক ধরনের প্র্যাকটিসের কথা বলেছেন, আর সোহান ভাইও মাত্র বললেন। এই প্র্যাকটিস গুলো যদি ওই কোর্স গুলোর সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমাদের যে শব্দর উচ্চারণের যে বিষয়টা, সেটা কিন্তু অত্যাধিক ভালো হয়ে যাবে। এট দ্য সেম টাইম আমাদের যে প্রেজেন্টেশন যে স্কিলটা, সেটা কিন্তু অনেক ডেভেলপ হবে। তো আমার মনে হয় যে এই সময়টাতে আমরা যদি এই ধরনের কোর্সগুলোর সাথে নিজেকে ইনভলভ করি, অবশ্যই অনেক লাভবান হব আমরা। হ্যাঁ, আরো একটা বিষয়, ফিজিক্যাল ক্লাস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা সবাই জানি ফিজিক্যাল ক্লাসের আউটপুট কিন্তু আসলে সত্যিকার অর্থে অনলাইন অনলাইন ক্লাসের তুলনায় যথেষ্ট ভালো, রাইট? সো সেটার সাথে যদি ওইভাবে কম্পেয়ার করি, আসলে ওইভাবে আমার মনে হয় না জিনিসটা ভালো হবে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন বর্তমানে অনলাইনে ক্লাস করছি, বা অনলাইনে কেন যাচ্ছি, এই প্রসিডিউর ফলো করছি। সো সেটার উপর বেস করে আমার মনে হয় ভালো হবে অবশ্যই। ওকে, লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করি। আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই, Sure, ভাই। সেটা হচ্ছে যে আমি কথার শুরুতে একটা কথা বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি কাদের জন্য থ্রো করা এই কোর্সটা, যারা কিনা সরাসরি যে করতে পারছে না কোর্সটা, হয়তোবা অনেক দূরে থাকে, নয়তোবা অনেক টাকা ব্যাপার আছে এখানে, আর অনেকেরই হয়তো করোনার কারণে বাসা থেকে বেরও হতে পারছে না। সো এই বিভিন্ন বিষয়ের জন্য যারা কোর্সটা সরাসরি যে করতে পারছে না, তাদের জন্য এই কোর্সটা অ্যাকচুয়ালি একদম নামে মাত্র টাকা দিয়ে, নামে মাত্র ফি দিয়ে। আর আপনাদের গ্রুপের জন্য তো স্পেশাল ছাড় আছেই।
সো অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোর্স করা, মানে যে কোনো আরজে হওয়া, নিউজ প্রেজেন্টার হওয়া অর পাবলিক স্পিকার, কোর্স করা কিন্তু বাধ্যতামূলক না। আর আরেকটা হচ্ছে যে কোর্সটা কেন, কোর্সটা এজন্যই করতে হবে যাতে করে এইটার নিউজ প্রেজেন্টেশন, আরজে এবং পাবলিক স্পিকার হতে কি কি লাগে, কোন কোন বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো অ্যাকচুয়ালি কি কি, এই টোটাল বিষয়টা জানতে হলে আপনাকে কোর্স ডেফিনেটলি করতে হবে। আর আরেকটা হচ্ছে যে কোর্স আপনাকে কখনো নিউজ প্রেজেন্টার, আরজে এবং পাবলিক স্পিকার করে দিবে না যদি না আপনি চেষ্টা না করেন। আপনাকে ডেফিনেটলি বাসায় চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে নিয়মিত। দেন আপনি অনলাইন কোর্স করুন আর অফলাইন কোর্স করুন, আপনি অবশ্যই হতে পারবেন। সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার উপর। থ্যাংক ইউ, সরি ফর ইন্টারাপ্ট। না না, অফকোর্স আপনাদের কাছ থেকে জানার জন্য অ্যাকচুয়ালি। মেহেদী ভাই, আপনার জি। কাছে কোয়েশ্চেন আরেকটা, সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে কিছু বিভিন্ন খেলার প্রতিযোগিতার উপস্থাপনা করতে গিয়ে জনপ্রিয়তা পেয়েছি ঠিকই, কিন্তু অনেকে আমাকে বাচাল উপাধি দিয়েছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে এসব ক্ষেত্রে তো অনেক কথা বলা লাগে, তো কথা বলতে গিয়ে বাচাল উপাধি উপাধি পেয়ে বসেছে, সেক্ষেত্রে তার হচ্ছে যে কনফিডেন্স লেভেল অনেকটাই ডিমোটিভেটেড হয়ে গেছে। তার ডিমোটিভেশনের ক্ষেত্রে আপনি কি বলতে চান? আচ্ছা, প্রথমত আমি বলবো যে আমি নিজেও অনেক সময় বাচাল উপাধি পেয়েছি, ইটস ট্রু। ওকে, তো সেই জায়গাটা থেকে জাস্ট একটা জিনিস আমার মাঝে আনতে হবে যে আমি আসলে কতটুকু কথা বলছি সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা সম্পর্কিত আমি কথাগুলো বলছি কিনা। এমনও কিন্তু, যেমন আমরা বিভিন্ন ধরনের শো করি, যখন শো এর টাইমে আমরা কিন্তু ফানি অনেক ধরনের কথাও কিন্তু বলে থাকি। আমরা কিন্তু এমন না যে ফানি বিষয়টা একেবারে ভিন্ন ক্ষেত্রের ওপর বেস করে আমরা বলে ফেলছি। হ্যাঁ, হুট করে শুনতে মনে হয় যে আমি কথাটা আসলে ডিফারেন্ট, হ্যাঁ মেহেদী যে বলছে এটা তো ডিফারেন্ট একটা কথা বলতেছে, কিন্তু পরক্ষণেই আমি কিন্তু কম্পেয়ার বা কানেক্টিভিটিটা ক্রিয়েট করে দিচ্ছি যে আমি কিন্তু কেন ওই কথাটা বলেছি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে বাচাল উপাধি দে কিংবা না দেখ, আমার নিজের মাঝে আসলে এই কনফিডেন্সটা আসবে যে আমি কি বলেছি এবং কেন বলেছি। যে মানুষটা আমাকে বাচাল উপাধি দিচ্ছে, ওকে ফাইন, দ্যাট মিনস সে আমার কথা কিন্তু শুনছে। সে আমাকে বাচাল উপাধি কখন দিচ্ছে, সে সম্পূর্ণ কথা শুনেই কিন্তু দিচ্ছে। রাইট, এমন না যে হাফ কথা শুনলাম, শোনার পরে বলে দিচ্ছে না তুমি বাঁচা, এরকম তো সম্ভব নয়, তাই না? তো আরো একটা বিষয় হচ্ছে যে আমার নিজের মাঝে সেই স্ট্রংনেসটা থাকতে হবে কনফিডেন্স লেভেলের জায়গা থেকে যে আমি পারি, আমাকে, হ্যাঁ, আবার এমন না যে আমি অনেক পারি তাই বলে কিছু শিখবো না। আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি। আরো একটা জিনিস আমি মাঝখান দিয়ে বলে রাখি, আমি একটু আগে বলেছি আমি খুবই নতুন, এখনো শিক্ষানবিশ। হতে পারে আমি শো করছি, বাট এখনো আমি আমার চারপাশ থেকে, আপনাদের কাছ থেকে, সোহাগ ভাই থেকে শুরু করে সবার কাছ থেকে শিখছি। তো এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রেখেই বলতে হবে যে ওকে ফাইন, আমি যতটুকু করছি ইটস ওকে, বাট আমাকে আরো ডেভেলপ করতে হবে। আমাকে যারা বাচাল বলছে, ওকে ফাইন, আমি প্রাথমিকভাবে আমার নিজের ঘরে আমি চিন্তা করব যে ওকে ফাইন আমি বাচাল, কিন্তু তারা আমাকে কেন বাচাল বলছে। আমি কি আসলে অযৌক্তিক, মানে অপ্রয়োজনীয় কথা বেশি বলে ফেলছি? আমি কি উপস্থাপনার ক্ষেত্রে মজা করার ক্ষেত্রে এমন কিছু বলে ফেলছি যেটা আসলে অনেক বেশি সময় নিয়ে ফেলছে আমাদের? কারণ আমরা কিন্তু যখন শুনি, আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড একটা জিনিস কিন্তু চিন্তা করে নেয় যে একটা জোক হোক, হাসি হোক, সেটা আমি কতক্ষণ শুনবো। তো এই জিনিসটা কিন্তু শ্রোতার সাইড থেকে আমাকে চিন্তা করে কথা বলতে হবে, এবং কথা বলাটার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি মনে করি এটাই, যে নিজের জায়গা থেকে নিজেকে স্ট্রং করেন যে হ্যাঁ আমার এই জায়গাটা কেন বলবো বা আমাকে কেন বলা হচ্ছে, সেই জায়গাটা যদি ফাইন্ড আউট করে নিজের সলিউশনটা বের করতে পারেন, আই থিঙ্ক ইউ উইল বি গেইনার। অ্যান্ড আরো একটা বিষয় হচ্ছে, আমরা যদি 20 মিনিটের কথা অনেক ক্ষেত্রে কিন্তু আসলে 10 মিনিটও বলা যায়। কখন বলা যায়? এটা বলা যায় হচ্ছে যখন আমি আমার যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা সম্পর্কে আমি প্রপার ওয়েতে জানি, ঠিকভাবে জানি। আরো একটা বিষয় হচ্ছে যে আমি কথা বলার থ্রোতে আমি জানি কখন কোন শব্দটা ব্যবহার করে আমি 5টা ওয়ার্ডকে 3টা ওয়ার্ডে রূপান্তর করতে পারবো। তো এটা দরকার হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, আর হচ্ছে চারপাশের জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ জেনারেল নলেজের মাধ্যমে। অনেকে মনে করে যে সে একজন আরজে, ওকে ফাইন, সে তো আসলে কি আর জানে, সে কথা বলতেই জানে, ওকে ফাইন, কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, শেষ। কিন্তু একটা জিনিস, আমরা কিন্তু কথা বলি, ইটস ট্রু, তার পাশাপাশি বিভিন্ন কথার মাঝে আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন শো করতে হয়। আমাদের অডিয়েন্সকে কিন্তু জানাতে হয় যে আমরা এই জিনিসটা ফানি ওয়েতে বলছি ঠিক আছে, কিন্তু এটার পজিটিভ সাইড এটা এবং এটার নেগেটিভ সাইড এটা। কারণ আপনারা অনেক ভালো করে জানেন যে আমাদের মিডিয়া সেক্টরটা বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড মানুষের মাঝে কিন্তু অনেক বড় ভাবে ইম্প্যাক্ট ফেলে। যে কোনো ধরনের সিচুয়েশন বলে, যে কোনো ধরনের স্পিচ বলি বা স্টেটমেন্ট বলি, তো বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর কি।
আই থিঙ্ক সে আমার উত্তরটা পেয়েছে। আমি যেটা সে জানতে চেয়েছে আর কি। অফকোর্স সবসময় শেখার একটা তৃষ্ণা রাখতে হবে, কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না। এক্স্যাক্টলি। রাইট, সোহাগ ভাই আপনার কাছে জানতে চাই যে আমাদের অনেক সময় কি যে আমরা বাংলা পাবলিক স্পিকিংটা হতে পারে ফ্লুয়েন্টলি বলে দিতে পারছি, কিন্তু হচ্ছে যখন ইংরেজিতে কথা বলতে আসে তখন হচ্ছে যে এক ধরনের ভয় কাজ করে যে আমার ইংরেজি গ্রামার ঠিক হচ্ছে কিনা, বা হচ্ছে যে আমি যেই অ্যাকসেন্টে কথা বলছি সেই অ্যাকসেন্ট অ্যাকসেপ্টেবল কিনা। তো হচ্ছে যে বাংলাতে অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই ভালো বলতে পারে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে হচ্ছে যে এক ধরনের কি বলবো, এক ধরনের সে নার্ভাসনেস কাজ করে। তো আপনাদের কোর্সে কি ইংরেজির জন্য কোনো স্পেশালাইজড কোনো আইটেম আছে কিনা? না, এটা ইংলিশের ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আর আমরা অ্যাকচুয়ালি ইংলিশটা আমাদের মাদার টাং না অ্যাকচুয়ালি। আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ না, আমাদের এটা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। সো এটাকে বলতে ওয়ান টু ওয়ান যখন আমরা বলবো, আমরা কিন্তু আরাম ফিল করব না যতটুকু আরাম ফিল করব আমাদের বাংলা ভাষাতে। তো ইংলিশের স্পিকিং এ ভালো করতে হলে ডেফিনেটলি আমাদেরকে ইংলিশে চর্চা করতে হবে। আর ইংলিশ চর্চার কেউ যদি ইংলিশ প্রেজেন্টেশন ভালো করতে চান, তাহলে আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই টোস্ট মাস্টার্স এ যোগাযোগ করেন, কিংবা আমার সাথে যোগাযোগ করলেও হবে। সো ওখানে ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া হয়, আমিও ইংলিশে মোটামুটি ভালোই দুর্বল আছি, কিন্তু টোস্ট মাস্টার্স এ যাওয়ার পর কিছু একটা বলতে পারি আর কি। সো আপনারা সেখানে প্রেজেন্ট করতে পারেন। আর ইংলিশে যত বেশি কথা বলবেন ততই আপনার মধ্যে ইংলিশের নার্ভাসনেসটা কাটবে, এতটুকুই আমি বলতে পারি। আর সেটা স্বাভাবিক, আপনি ইংলিশে বলতে গেলে বাংলার থেকে আপনার একটু খারাপ লাগবে বা আপনার একটু কষ্ট হবে, এটা সবার ক্ষেত্রেই হয়, আমরা যারা বাঙালি আছি। সরি ফর কথা জি শিওর। হচ্ছে যে ওকে, ইংলিশের ক্ষেত্রে আমাদের একটা বিষয়ে আরো একটু লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে ছোট পকেট ডিকশনারি পাওয়া যায়। সো আমরা কিন্তু ডিকশনারি পড়ার ওই ধরনের মানসিকতা বা টেন্ডেন্সি আমাদের মাঝে নেই। ধৈর্য নেই। অথবা এক্স্যাক্টলি, ওকে ফাইন, কারো যদি ইচ্ছে হয় ডিকশনারি, সে কিন্তু জাস্ট রিডিং, আমরা যেমন গল্পের বই পড়ি, এই জিনিসটা হতে পারে কোনো রস নাই, কোনো কষ নাই, কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন যখন আপনি কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে যাবেন। আরো একটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো একটা স্পিচ দিতে যাবেন, তখন আপনার মাথায় অটোমেটিক বিভিন্ন ধরনের ওয়ার্ড কিন্তু চলে আসবে, শব্দ চলে আসবে ইংলিশে। কারণ আপনি ওই যে গল্পের ছলে জাস্ট আপনি যে রিডিং দিচ্ছেন কয়েকবার, এটার মাধ্যমে কিন্তু আপনার মাথায় আস্তে আস্তে বিষয়গুলো ঢুকে যাচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে নিউজ পেপার। আমরা সবাই কিন্তু বাংলা নিউজ পেপার পড়ে অভ্যস্ত, যদিও এখন নিউজ পেপার পড়াও মানুষ কমাই দিচ্ছে অনেক অনেক ক্ষেত্রে। তো ইংলিশ নিউজ পেপার যদি আমরা পড়ি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেকভাবে লাভবান হচ্ছি, কারণ আমাদের বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারের যে স্ট্যান্ডার্ড, সে যথেষ্ট ভালো। আমাদের পড়তে গেলে, যেমন আমার নিজেরই সত্যিকার অর্থে আমি অতটা ভালো না, বাট তারপর আমি যখন পড়তে চাই, সাপোজ 10টা ওয়ার্ড আছে একটা সেন্টেন্সে, সেটার মধ্যে দেখা গেছে যে 6টা ওয়ার্ডের অর্থ আমি জানি, বাকি 2টা ওয়ার্ড কনফিউজ, বাকি আরো 2টা ওয়ার্ড আমি জানি না। তো তখন ওই বাকি 4টা ওয়ার্ডের কনফিউশন দূর করার জন্য বা জানার জন্য আমাকে কিন্তু ডিকশনারি পড়তে হয়। সো দ্যাটস দ্য পয়েন্ট। আমার ইচ্ছেটা থাকতে হবে, এটা বাংলা হোক কিংবা ইংলিশ, আমাকে জানতে হবে, জানার ইচ্ছেটাও থাকতে হবে। আমি যে শুধুমাত্র যে নিউজ প্রেজেন্টেশনের জন্য বা কোনো একটা কিছু বলার জন্য এই বিষয়গুলো সম্পর্কে অবগত হব বা জানবো, তা কিন্তু না। আমরা আমাদের ইউনিভার্সিটি প্রেজেন্টেশন বলি, কোনো একটা বিজনেস ডিলের কথা বলি, অথবা কোনো একটা ফরেন যদি রিলেশনশিপের আমরা কমিউনিকেশনে যাই, তখনও কিন্তু আমাদের এই বিষয়গুলো অনেক প্রয়োজন আমি মনে করছি। সরি ফর ইন্টারাপশন বাই দ্য ওয়ে। নাফিস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফুয়াদ আছো? মেবি ইলেকট্রিসিটি চলে গেছে, বাংলাদেশে যে লোডশেডিং এর অবস্থা, যদিও কম। হতে পারে, হতে পারে। ওকে ফাইন, আমি এনকোডিং করি as usual। যারা আমাদের সাথে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, যারা শুরু থেকে ছিলেন এবং এখনো আছেন। এবং আরো একটা বিষয় হচ্ছে যে যারা এই মাত্র যুক্ত হলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি রাইটার্স পিডি ক্লাব, এই গ্রুপটাতে যারা এই ধরনের অনেক শিক্ষণীয় কাজ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো মানুষকে ইনভাইট করছেন, বিশেষ করে আমার মতো মানুষকে, অরুণ ভাইয়া, সাহিদ ভাইয়া, ওরা ডিফারেন্ট জিনিস বলতেছে এই কারণে তারা যথেষ্ট স্কিলফুল মানুষ। আমি কিছুদিন আগেও আমার একটা ওয়ার্ডের জন্য, ওয়ার্ডের উচ্চারণটা আমার ঠিক হয়নি,
তখন কিন্তু আমি সাইদ ভাইকে নক করেছি যে ভাইয়া এই ওয়ার্ডটা আমি উচ্চারণটা আমি ক্লিয়ার না। হ্যাঁ, তো ভাইয়া আমাকে ঠিক আমার ভয়েসটা শুনে সে ক্লিয়ারলি বলে দিল যে কিভাবে কেন এই ধরনের উচ্চারণটা আমি যেটা করছি সেটা ভুল হচ্ছে কেন। ইভেন সে আমাকে ভাইয়া লজিক দিয়ে বুঝিয়ে দিল যে এই জায়গাটা এই ধরনের উচ্চারণ যদি তুমি চেঞ্জ করো তাহলে প্রকৃত শব্দের উচ্চারণটা তুমি পাবা। আরো একটা জিনিস সবাইকে বলি যে আমি উচ্চারণ থেকে শুরু করে এখনো কাজ করছি আমার উচ্চারণের জায়গা থেকে। আর আমি শিখছি, আর কিন্তু এখন আমি ওইভাবে কিছুই পারি না, একেবারেই পারি না, যেটা সত্যি কথা। কি আচ্ছা, বলবো? ওকে, নো প্রবলেম। সবাইকে আরেকটা চমৎকার ইনফরমেশন দেই পাবলিক স্পিকিং সম্পর্কে, এটা সবাই জানতে চায়। অনেকে বলে থাকে যে ভাইয়া স্টার্ট করব কিভাবে, হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন, আর কিভাবে স্টেজে গিয়ে স্টার্ট করতে হয়, এটা কে কে জানতে চান? আপনারা কমেন্ট করুন। আর তার আগে আরেকটা কথা বলে নেই, যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কে কে নিউজ প্রেজেন্টার, আরজে অর পাবলিক স্পিকার হতে চান। এটা আপনারা ডেফিনেটলি কমেন্ট করেন। হয়তোবা হতে পারে যে আপনাদের মধ্য থেকে কাউকে সিলেক্ট করে আমাদের সেই কোর্সে ইনভাইটও করতে পারি, প্লাস আপনাদের যে কোনো অপরচুনিটিও দিতে পারি। সো আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন। আর যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কিভাবে স্টার্ট করতে হয়। আপনি যখন স্টেজে যাবেন, একটা বিষয় সব সময় মনে রাখবেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আরেকটা কথা আছে, ইউ নেভার গেট আ সেকেন্ড চান্স টু মেক ফার্স্ট ইমপ্রেশন। মানে কখনো কিন্তু সেকেন্ড চান্স পাওয়া যায় না। তো আপনাকে মনে রাখতে হবে প্রথম সরি, স্টেজে অ্যাকচুয়ালি যাওয়া থেকে। চলে যায়। ইটস ওকে, আমরা হ্যাঁ ভাই, বুঝতে সরি। পেরেছি, আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আপনার স্টেজে আসবেন সেখান থেকে শুরু করে 30 সেকেন্ড পর্যন্ত, এই টোটাল যে টাইমটা, এই টাইমটার মধ্যেই আপনাকে ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। আমাদের এখন বর্তমানে যারা পাবলিক স্পিকিং করে, তারা বা যারা কোনো সেশন নিতে যায়, তারা স্টার্টটা করে একটু ডিফারেন্ট ওয়েতে। তারা যে কোনো একটা প্রশ্নের মাধ্যমে স্টার্ট করে, আপনি একটা প্রশ্নের মাধ্যমে স্টার্ট করতে পারেন। তারা যে কোনো একটা স্টেটমেন্টের মাধ্যমে স্টার্ট করে, অথবা তারা একটা কোনো স্টোরির মাধ্যমে স্টার্ট করে। যেমন আপনাকে নিউজ প্রেজেন্টেশন নিয়ে আমি একটা স্পিচ দিতে গেলাম। আমি স্টেজে উঠেই সবার সামনে তাকিয়ে হাসি মাখা মুখে যে কোনো একটা প্রশ্ন করতে পারি, আচ্ছা প্রেজেন্টেশন কি অনেক বেশি সহজ? আমি যদি এভাবে করে বলি, আহ সহজ যারা মনে করেন তারা হাত তোলেন, আর যারা কঠিন মনে করেন তারা হাত তোলেন। সবার নজর কিন্তু আমার কাছে। আমি স্টেজে উঠেই কি বললাম যে প্রেজেন্টেশন করা কি অনেক বেশি সহজ? কে কে মনে করেন তারা হাত ওঠান। সহজ না কে কি মনে করেন তারা হাত ওঠান। দেখেন, দুই পক্ষকেই কিন্তু আমি কানেক্ট করতে পেরেছি একেবারে 30 সেকেন্ডের মধ্যে, গ্র্যাব করে ফেলছি দুই পক্ষকেই। আমার মানে প্রত্যেকটা অডিয়েন্সকেই আমার দিকে আকর্ষণ, মানে বা আমার দিকে মুভ করাতে পেরেছি, মানে গ্রিপ গ্রিপ করাতে পেরেছি, কনসেন্ট্রেশন করাতে পেরেছি। সবাই কিন্তু তখন বলবে যে আমি বা আমি এই পক্ষে, আমি হচ্ছে সহজের পক্ষে বা আমি হচ্ছে কঠিনের পক্ষে। প্রত্যেকে কিন্তু মতামত দেবে। আর সেটা সেই মতামতের মাধ্যমে আপনি কিন্তু অডিয়েন্সকে কানেক্ট করে ফেলছেন। স্টার্টটা কিন্তু চমৎকার হয়েছে। বা যে কোনো একটা স্টেটমেন্ট আপনি আহ দিতে পারেন। আচ্ছা, বাংলাদেশের মানুষ কি প্রেজেন্টেশনে অনেক বেশি ভালো? এটা একটা স্টেটমেন্ট হতে পারে। বা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ প্রেজেন্টেশনে ভালো, এরকম কোন একটা স্টেটমেন্টে আপনি যখন দিবেন, তখন কিন্তু তারা এরকম করে ভাববে যে আচ্ছা, স্টেটমেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট। অনেকে কিন্তু অ্যান্সার দিতে পারবেন না, অনেকে অ্যান্সার দিতে পারবে না। এই 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 যখন চিন্তাটা করবে, ভাবনাটা ভাববে, আর সেই ভাবনাটা কিন্তু আপনার কারণেই ভাবতেছে। আর এর মধ্য দিয়ে কিন্তু আপনার মধ্যে একটা কানেক্ট হয়ে যাওয়া, একটা স্টোরি বলতে পারেন। আচ্ছা, আপনাদের এক দেশে এক ছেলে ছিল, সে প্রেজেন্টেশন করতে পারতো না। তারপর সে যখন জব ইন্টারভিউ দিতে গেল, ঘটনা কি ঘটলো তখন আপনারা জানেন? কি ঘটলো তখন? এই তো, সবার সাথে আপনি কানেক্ট হয়ে গেলেন। ঠিক আছে। তো আপনাকে যখন আপনি স্টেজে যাবেন,
স্টার্টটা আরো অনেক ওয়েতে করা যায়। জাস্ট আমি 3টা ওয়ে বললাম, এই 3টা ওয়েতে আপনি আপনার প্রেজেন্টেশন স্টার্ট করতে পারেন এবং আপনি প্রথম 30 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সকে একদম মানে নিজের মধ্যে, নিজে এবং অডিয়েন্সের মধ্যে একটা কানেকশন তৈরি করতে পারবেন। সো ওভার টু নাফিস ফুয়াদ। কারেন্ট চলে গিয়েছিল না? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া, ইউ গাইস সেভড মি। লোডশেডিং হয়ে যাওয়া অ্যাকচুয়ালি আমি বিস্তারিত কিছু ইটস ওকে, ইটস ওকে, এরকম হইতেই পারে, নো প্রবলেম। আমরা তো আছি, তাই না? আমরা তো মনে করি যে এটা আমাদের নিজেদেরই প্রোগ্রাম, সো কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর মেহেদী ভাই, আপনার কাছে আমি জানতে চাই আপনাদের কোর্স থেকে কি কোন ধরনের রিপ্লেসমেন্ট পাওয়া পসিবল কিনা, লাইক হচ্ছে যে আপনারা নিউজ প্রেজেন্টেশন বা হচ্ছে যে এরকম আর যে হওয়ার যেসব কোর্স বা হচ্ছে যে পাবলিক স্পিকিং এর কোর্স, সেখান থেকে কি সিলেক্ট করে কাউকে কি আপনারা কোনো ধরনের জব অফার বা হচ্ছে যে নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো ধরনের ইন্টার্নশিপ বা এই জাতীয় কোনো কিছু কি অফার করছেন কিনা? অবশ্যই। সেটা মেহেদী, হ্যাঁ, already প্লিজ বলো। অবশ্যই সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে সকল মানুষগুলোর সাথে কানেক্টেড, সেটা রেডিও কিংবা পাবলিক স্পিকিং অথবা নিউজ প্রেজেন্টেশন যাই হোক না কেন, তো এই রিলেটেড যে যেই কোর্সগুলো করতে চায়, ওরা যদি আমরা দেখি যে তারা যথেষ্ট ভালো করছে এবং তাদের মাঝে সেই পটেনশিয়ালিটি আছে অনেক ভালো, তো আমরা আমাদের যত লিঙ্ক আপ আছে বা আমাদের যত পরিচিত জন আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো তাদেরকে কোনো একটা প্লেসমেন্টের ব্যবস্থা করা। বাট আরো একটা জিনিস, একটা কথা বলি, দিন শেষে আপনার জবের রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। আমি বা আপনি সর্বোচ্চ, সাপোজ আমি ভাইয়ার কাছে একটা জবের জন্য আমি ট্রাই করছি, ভাই আমাকে বলছে ওকে ফাইন তুমি সিটিএফ যাও, আমি বলে দিচ্ছি, তার মানে এই নয় যে আমার জবটা হয়ে যাবে। আমি ওখানে যাওয়ার পরে যদি ওখানকার অথরিটি মনে করে যে না, অরণ আমাকে এটা বললো, মেহেদীকে পাঠালো, বাট তার মাঝে আমি প্রপার পটেনশিয়ালিটি পাচ্ছি না যেটা আমার স্টেশনে দরকার বা আমার টিভি প্রোগ্রামের জন্য দরকার, তাহলে কিন্তু আসলে পসিবল না, পসিবল হবে না। আরো একটা বিষয় হচ্ছে যে আমার নিজের মধ্যে সেই কনফিডেন্সটাও কিন্তু থাকতে হবে, আমার সেই জ্ঞানটা থাকতে হবে যে হ্যাঁ আমি যেখানেই যাই আমি নিজেকে ওভাবেই তৈরি করব যাতে করে মানুষ অ্যাটলিস্ট আমাকে নিয়ে ভাবতে পারে, আমাকে নিয়ে ভাবার জন্য তাদেরকে আমি বাধ্য করি। ওকে, সো আমার কথা ছিল এটাই যে অবশ্যই আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং বেস্ট ট্রাইটা করবো যাতে করে তাদেরকে কোনো একটা প্লেসমেন্টের ব্যবস্থা করে দেয়। বা তার মানে এই না যে আমরা কথা দিচ্ছি, বাকিটা তার নিজস্ব চেষ্টা বা সবকিছুর উপর ডিপেন্ড করছে। থ্যাংক না, ইউ। আসলে একজন গাইডের কাজ হচ্ছে রাস্তাগুলো দেখিয়ে দাও এবং বাকি রাস্তায় পথ চলার দায়িত্ব যার যার ব্যক্তিগত ব্যাপার। তো হচ্ছে যে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি হচ্ছে যে শখ ভাইয়ের কাছে জানতে চাইবো, যারা হচ্ছে যে এই কোর্সে এনরোল হতে চায় তারা কেন হবে এবং অ্যাকচুয়ালি কিভাবে তারা বেনিফিটেড হবে, এবং হচ্ছে যে যারা নতুন আসছে এসব সেক্টরে তাদের ক্ষেত্রে আপনার উপদেশ কি হতে পারে? ওকে, ধন্যবাদ। চমৎকার একটি কোশ্চেন ছিল। সেক্ষেত্রে এই কোর্স থেকে যে বেনিফিট গুলো আমরা পাবো, সেগুলো হচ্ছে প্রথমে আমাদের উচ্চারণগত সমস্যা। আমাদের যারা নিউজ প্রেজেন্টার আছে তারা এই কোর্সগুলো খুব সুন্দরভাবে করে, এই ক্লাসগুলো। উচ্চারণে অনেক ধরনের সমস্যা থাকে, আমাদের বাংলা উচ্চারণে অনেক আঞ্চলিকতা থাকে। এই বিষয়গুলো নিয়ে আমাদের ট্রেনাররা অনেক সুন্দর করে কাজ করে। আর এটা যদি কেউ নিয়মিত চর্চা করতে পারে, আশা করা যায় যে এই কোর্সের মাধ্যমে তার এই উচ্চারণের সমস্যাটা দূর হবে। সেকেন্ড হচ্ছে ব্রিদিং, নিজেকে নিজের ব্রিথটাকে একটু ভালো করা। এই জিনিসটা এই সেশন থেকে তারা শিখতে পারবে। তারপরে ভোকাল ভ্যারাইটি, আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের ভোকালটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অনেকেই ভয়েসটাকে একটু বোল্ড করতে চাই, যে আমরা চাই এখানে কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া। যাদের ভোকালটা একটু বোল্ড কম, তাদের ভোকালটা একটু বোল্ড হবে, যেটা কিনা নিউজ প্রেজেন্টার, আরজে অথবা পাবলিক স্পিকারের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, বিশেষ করে আরজে এবং নিউজ প্রেজেন্টারের ক্ষেত্রে লাগেই, মাস্ট বি। তারপর পাবলিক স্পিকিং এর যেই টেকনিক্স গুলো আছে, পাবলিক স্পিকিং এর ডিটেলস যেই যে ক্লাসটি, সেক্ষেত্রে সেখানে প্র্যাকটিক্যালি দেখানো হবে যে আসলে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করতে হয়। তারপরে এছাড়া আরো অনেক আইস ব্রেকিং কিভাবে করতে হয়, মানে এই টোটাল বিষয়টি নিয়ে আমাদের এই সেশনটা সাজানো হয়েছে। আর আরজেতে কিভাবে আপনার স্টোরি গুলো বলতে হয়, কিভাবে স্টার্ট করতে হয় আরজের ক্ষেত্রে, সেটা মেহেদী ভালো বলতে পারবে।
এই টোটাল বিষয়টাই আমরা এখানে কাভার দিব। আর বিশেষ করে এখানে কিছু আমরা লাইভ অথবা আমরা প্র্যাকটিসের সেশনের ব্যবস্থা রাখবো। এখানে 2-3টা প্র্যাকটিস সেশন থাকবে। সেই প্র্যাকটিস সেশনেও তারা অনেক ভাবেই নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে এবং আমাদের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাবে তারা। আর আরেকটা লাস্ট বলতে চাই যে মেহেদী যেটা বললো, হ্যাঁ আমরা ডেফিনেটলি কেউ যদি যোগ্য হয়, নিজেকে ওরকম ভাবে উপস্থাপন করতে পারে কোর্স শেষে, আমরা ডেফিনেটলি তাকে আমরা রেফার করব। সে যদি যোগ্য হয় অবশ্যই আমরা রেফার করব, এবং সে রেফার করলে সে যদি ওখান থেকে ভালো করে, ডেফিনেটলি তাদের জব হবে বা আমরা ওরকম ভাবে রেফার করতে পারবো। সো নতুন যারা আছেন তাদের জন্য শুভকামনা রইলো। আর রাইটার্স ক্লাব বিডি কে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো এত ছোট ছোট মানুষদেরকে ইনভাইট করার জন্য। আর আশা করি রাইটার্স ক্লাব অনেক বেশি ভালো করতেছে, আমি যতটুকু জানি। আর আরো ভালো করুক সেই প্রত্যাশা করি। আর ফুয়াদ অনেক চমৎকার চমৎকার প্রেজেন্টেশন করে, এবং ফুয়াদের সাথে সম্ভবত আজকে আমার প্রথম কথা। আসলে আমি প্রথমে কথা বলি খুবই ইমপ্রেসড হয়ে যাই, ও আসলে অনেক বেশি ভালো করবে আমার বিশ্বাস। সো উইশ ইউ অল দ্য বেস্ট ফুয়াদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কোনো অংশে ছোট নন, আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে শিখেছি। এবং পার্সোনালি আমি যেহেতু পাবলিক স্পিকিং অনেক ইন্টারেস্টেড, সুতরাং আমার অনেক কিছু আজকে লাইফে কাজে লাগবে। মেরি ভাইয়ের কাছে জানতে চাই, আমি এখান থেকে একটা কোশ্চেন নিব। শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে কোর্স করতে আগ্রহী হলে অনলাইন ব্যতীত অফলাইনে কোনো প্রোগ্রাম আছে কিনা, অথবা হচ্ছে যে আপনারা ভবিষ্যতে কোনো অফলাইন প্রোগ্রাম লঞ্চ করতে চাচ্ছেন কিনা। আর হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি হচ্ছে রেডিওতে কাজ করতে চায় আর যে হতে চায়, কারণ আমরা একটা সময় হচ্ছে যে রেডিও খুব বেশি প্রচলিত ছিল। এখন হতে পারে যে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষজন রেডিওর দিকে একটু কম যায়, বাট হচ্ছে স্টিল মানুষজন রেডিও শুনে, যারা শোনে তারা শুনে। সেক্ষেত্রে অনেকের একটা ইচ্ছা থাকে হচ্ছে যে আর যে হওয়ার। তাদের ক্ষেত্রে আপনার হচ্ছে যে মূল্যবান পরামর্শ প্রদান করুন। ওকে, প্রথম প্রশ্ন ছিল যে অফলাইনে কোর্স আমরা বা অফলাইনে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো কিনা ইন ফিউচার। অবশ্যই আমাদের যদি এই করোনা সিচুয়েশন থেকে আমরা উতরে উঠতে পারি, অবশ্যই আমরা সেই ধরনের কোনো প্রোগ্রামের ব্যবস্থা করব অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় বিষয়টাতে যাই যে আর যে হতে গেলে আমাদের আসলে কি ধরনের প্রসিডিউর ফলো করা উচিত বা কিভাবে প্র্যাকটিস করব। আসলে আর যে হতে হলে সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে উচ্চারণগত যে বিষয়গুলো সেগুলোর উপর কাজ করতে হবে। আর একটা মানুষ সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিউজ পেপার পড়বে জোরে জোরে, আফটার দ্যাট তার সাথে সাথে যেটা করতে হবে যে কোনো একটা ভয়েস রেকর্ডার দিয়ে তার কথাগুলো সে রেকর্ড করবে। তো এই রেকর্ডের মাধ্যমে সে যখন শুনবে যে তার প্রতিটা শব্দের উচ্চারণগুলো কোথায় ভুল হচ্ছে, সে যদি খেয়াল করে তাহলে আই থিঙ্ক ওর উপর তার কাজ করা উচিত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আয়নার সাথে কথা বলা, অর্থাৎ আয়নার সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি যা পারি জোরে জোরে আমাকে কিন্তু কথা বলতে শিখতে হবে। কারণ যখন আয়নার সাথে অর্থাৎ নিজের সাথে যখন একটা রিফ্লেকশন আমি কথা বলবো, তখন সবচেয়ে ভালোভাবে জড়তা কাটানোর একটা সিচুয়েশন আমাদের ব্রেইনে কাজ করে। আরো একটা বিষয় হচ্ছে যে মানুষের সাথে আমাকে কথা বলতে জানতে হবে। কিভাবে জানবো? সেটা হচ্ছে মানুষের সাথে আমি ডিরেক্টলি ইন্টারাকশনে যাবো। যেমন আমি অরণ ভাইয়ের সাথে কথা বলছি, আজকে আপনার সাথে কথা বলছি, তার পাশাপাশি যারা আমাদেরকে লাইভে শুনছে বা দেখছে তাদের সাথেও কিন্তু আমরা ইন্টারাকশনে যাচ্ছি। এটাও কিন্তু আমার নিজের জড়তা কাটানোর জন্য একটা ব্যবস্থা হচ্ছে, এটা আমার নিজেরও প্র্যাকটিস হচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে আর্জিংতে যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে জেনারেল নলেজ। আমরা স্পেসিফিক কোনো একটা পয়েন্টের উপর বেস করে যখনই কথা বলি না কেন, আমাদের কিন্তু চারপাশে অনেক দিকে বিচরণ করতে হয়। এই যে আমি বিচরণ করব, আমি যদি সাপোজ আমার ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাবে, এখন আমি যদি ঢাকা থেকে রাজশাহী না গিয়ে দেখে গেছি যে টেকনাফ বা তেতুলিয়া হয়ে এমন ভাবে ঘুরে যাচ্ছি, তাহলে কিন্তু আর হবে না। যেটা আমি নিজেও এখনো শিখছি, এটা সত্যি কথা। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের চারপাশ সম্পর্কে জানতে হবে, মানুষের সাথে প্রপার ওয়েতে আমাদেরকে কমিউনিকেশন করার জন্য সেই বিষয়গুলো আমাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাই। থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর যে মেহেদী ভাই, সোহাগ, ফারদিন ভাই এবং আমাদের সাথে প্রথমে যিনি ছিলেন সাইদ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এনআরপি বিডির কোর্সটি আমাদের রাইটার্স ক্লাব বিডির কাছ থেকে নিতে পারেন কেবলমাত্র 1200 টাকা, যেটা একদম নামমাত্র মূল্য। যেখান থেকে আপনি হচ্ছে যে বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টেশন বা হচ্ছে যে রেডিও রেডিও জকি, মোটামুটি অনেক কিছু এখানে কভার করা হবে। আপনারা চাইলে কোর্সটি এনরোল করতে পারেন। এবং হচ্ছে যে আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আহ রাইটার্স ক্লাব সম্পর্কে যদি শেষবার মতো কিছু বলতেন ভাইয়ারা, মানে আমাদের কাজকর্ম দেখে আপনাদের কাছে কি মনে, আমরা কত দূর যেতে পারি?
ওকে, আমি যদি বলি সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে রাইটার্স ক্লাব বিডিকে, বিকজ প্রথমত আমি বলতে চাচ্ছি আমার মতো খুবই ছোট একজন মানুষকে এখানে ডাকার জন্য, যেখানে অনেক বড় বড় মানুষগুলো কাজ করে গেছে বা কাজ আই মিন ইন্টারভিউ দিয়েছে বা কথা বলেছে। তাছাড়া আজকে সাইদ ভাইয়ের মতো একজন মানুষের সাথে আমি ছিলাম। সত্যিকার অর্থে এত ছোট টাইমে আমাকে এখানে ডাকা হবে আমি কল্পনা তো ভাবিনি। বাট থ্যাংকস টু অল অফ ইউ, আর আশা করছি রাইটার্স ক্লাব বিডি অনেক ভালো কিছু করবে, কারণ এই ওয়েতে যদি আপনারা এগিয়ে যান সত্যিকার অর্থেই বাংলাদেশের টপ রেটেড কিছু কমিউনিটির ক্ষেত্রে আপনারা নিজে থেকে নাম লিখাতে পারবেন ইনশাল্লাহ, আশা করছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের এনআরপিবিডি এর সফলতা কামনা করছি এবং আপনারা আমাদের রাইটার্স ক্লাবের সাথে সবসময় সংযুক্ত থাকবেন এবং আপনাদের কোনো কোর্স লঞ্চ হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা হচ্ছে যে রাইটার্স ক্লাব বিডির যারা সদস্য আছে তাদের কাছে এটা পৌঁছে দিব। আপনাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ। শুভরাত্রি। 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 আল্লাহ হাফিজ। আল্লাহ।